সবাইকে শুভ সন্ধ্যা। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে এই বিষয়ে সবারই, স্পেশালি যারা মেডিকেল প্রফেশনাল আছেন, যারা মেডিকেল স্টুডেন্ট আছেন, তাদের সবারই জানা উচিত করোনা প্যান্ডেমিক বা কোভিড-19 প্যান্ডেমিক সম্পর্কে তো আমরা সবাই জানি, কিন্তু এর মাঝে আরেকটা প্যান্ডেমিক আমাদের মাঝে রয়েছে, যেটা আসলে আমরা ইগনোর করছি। সেটা হচ্ছে মিস ইনফরমেশন প্যান্ডেমিক, অর্থাৎ তথ্য বিভ্রাটের মহামারী। এর মধ্যে সবচেয়ে উপরে রয়েছে ক্লিনিক্যাল ট্রায়াল বা করোনার যে চিকিৎসা, সেই চিকিৎসার বিষয়ে তথ্য বিভ্রাটের মহামারী। সেটা বিভিন্ন জায়গা থেকে আসছে। আমি জানি না আপনারা আমাকে শুনতে পারছেন কিনা। কিছুক্ষণ আমরা ওয়েট করতে পারি, সবাই শুনতে পারছে কিনা, সবাই জয়েন করবে। কেউ একটু কমেন্ট করে বলবেন স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। ওকে, আমরা ডিসকাশন শুরু করতে পারি। প্রথমত হচ্ছে যে এই মিস ইনফরমেশন গুলো আসছে, এই সোর্স গুলো কোথায়? এর সোর্স গুলো কিন্তু আমাদের ফার্স্ট সোর্স হচ্ছে আমাদের যারা পলিসি মেকার আছেন, আমাদের যারা বিভিন্ন রাষ্ট্রের নীতি নির্ধারক আছেন। আমি কোনো রাষ্ট্রের নাম মেনশন করতে চাই না, সবাই কি কোনো না কোনো ভাবে এখানে ইনভলভ রয়েছেন। সেকেন্ড আসছে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া। কোনো নীতি নির্ধারক যখন কোনো বিষয়ে তার ব্যক্তিগত অভিমত দিচ্ছেন, তখন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে সেটাকে ভালোভাবে প্রচার করা হচ্ছে, এবং সেটার কারণে সাধারণ মানুষ, যারা মাস পিপল, তারা রং ইনফরমেশন পাচ্ছে। এবং আমরা যারা ক্লিনিশিয়ান আছি, আমরা যারা পাবলিক হেলথ রিসার্চার আছি, মেডিকেল স্টুডেন্ট আছি, আমরা সেই নিউজগুলোকে যাচাই না করে সেগুলো আবার রিশেয়ার করছি, সেগুলো আরো কিছু মানুষের কাছে পৌঁছাচ্ছে। এভাবে কিন্তু এই মিস ইনফরমেশনের কিন্তু প্যান্ডেমিক হয়েছে। এটার একটা উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে যে আমরা অনেকেই বিশ্বাস করেছি যে অনেকেই শেয়ার করেছি এরকম একটা নিউজ, ট্রল করেই হোক বা যে কোনো কারণে হোক, যে আমরা যদি ডিসইনফেক্টেড আমরা যদি আহ, খেয়ে ফেলি, ঠিক আছে, আবার আমাদের একজন প্রবীণ রাজনীতিবিদ উনি বলেছেন যে আমরা লাংসের ভিতরে গিয়ে সেটাকে যদি আমরা স্টেরিলাইজ করে ফেলি, ডিসইনফেক্টেন্ট দিয়ে আমরা যদি ধুয়ে ফেলি, তাহলে করোনা মারা যাবে কিনা। তো এরকম অনেকগুলো নিউজ ভাইরাল হয়েছে। এগুলো বাদ দিয়ে আমরা যদি ড্রাগের দিকে আসি, মেডিসিনের দিকে আসি, সর্বপ্রথম কিন্তু আসে হচ্ছে যে ক্লোরোকুইন। ঠিক আছে, যে ক্লোরোকুইন করোনা চিকিৎসা ইফেক্টিভ, এটা নিয়ে বেশ শোরগোল। এরপরে মার্কেট আউট ক্লোরোকুইন, টোটাল মার্কেট, যাদের জেনুইন ক্লোরোকুইন দরকার, স্পেশালি এসিডি সহ আরো অনেকগুলো রোগে এটা প্রেসক্রাইব করা হয়, এবং তাদের জন্য এখন মার্কেটে তখন ক্লোরোকুইন পাওয়া যাচ্ছে। এবং পরে দেখা গেল যে আসলে ক্লোরোকুইন ইফেক্টিভই না। এরপরে আসলো হচ্ছে আইভারমেকটিন এবং ডক্সাসাইক্লিন। এটা নিয়েও কন্ট্রোভার্সি রয়েছে। আমরা আসলে এই মুহূর্তে এই ডিজিজটা এতটাই নতুন যে আমরা এই মুহূর্তে কোনোভাবেই বলতে পারি না যে কোন ড্রাগটা অ্যাকচুয়ালি কার্যকর। ঠিক আছে, হয়তো বা কাজ করতে পারে, আবার নাও পারে, কিন্তু এক্স্যাক্টলি আমরা কোনোটাই শিওর নিশ্চিত হয়ে বলতে পারি না যে এই ড্রাগটা কাজ করবে।
এরপরে আসছে হচ্ছে রেমডেসিভির। এটা নিয়েও আমরা সবাই শেয়ার করলাম যে হ্যাঁ, করোনা চিকিৎসা আবিষ্কার হয়ে গিয়েছে। এরপরে ফ্যাভিপিরাভির, এরকম আরো অনেকগুলো ড্রাগ, ইভেন প্লাজমা থেরাপি আমরা অলরেডি প্র্যাকটিস করছি, কিন্তু প্লাজমা থেরাপি ডব্লিউএইচও গাইডলাইন অনুযায়ী এখন পর্যন্ত এটা কিন্তু প্রেসক্রাইব ট্রিটমেন্ট না বা অ্যাফিলিয়েটেড ট্রিটমেন্ট না। এগুলো এখন পর্যন্ত কনসিডারেশন আছে, এগুলো ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু এগুলোকে এভিডেন্স বেসড গাইডলাইন বা এভিডেন্স বেসড ট্রিটমেন্ট হিসেবে আমরা এখনো বলতে পারবো না। এই কারণেই হচ্ছে আমি মূলত ক্লিনিক্যাল ট্রায়াল সম্পর্কে আছে কথা বলতে চেয়েছি, এবং আমি ধন্যবাদ দিতে চাই এক্সিস মেডিকেল স্কুলকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি মূলত আমার ক্যারিয়ার শুরু করেছি ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে, এবং সেই ক্লিনিক্যাল ট্রায়ালটা ছিল একটা মাল্টি কান্ট্রি ট্রায়াল, 7টা দেশের সমন্বয়ে একটা ক্লিনিক্যাল ট্রায়াল। সেটা ছিল হচ্ছে বাবল সি প্যাপ, যেটা আপনারা একটা নিউজ ভাইরাল হয়েছিল যে শ্যাম্পু বোতলে নিউমোনিয়ার চিকিৎসা, সেই যে প্রজেক্ট ছিল ডক্টর জুবায়ের চিশতি, ওনার সাথে আমি কাজ করেছিলাম। এরপর আরো অনেকগুলো ক্লিনিক্যাল ট্রায়ালে কাজ করছি। এখন আমি এখন একটা মাল্টি কান্ট্রি মাল্টি মিলিয়ন ডলার প্রজেক্টের ক্লিনিক্যাল ট্রায়ালে কাজ করছি। সো আমার থিওরিটিক্যাল নলেজ এবং আমার প্র্যাকটিক্যাল নলেজ সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে ক্লিনিক্যাল ট্রায়াল এটা হচ্ছে এক ধরনের রিসার্চ। এটা ছাড়াও আরো অনেকগুলো রিসার্চ আছে, যেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যদি আমরা দেখতে চাই, এখানে সর্বপ্রথমে এটা পুরো রিসার্চ অ্যারেনাটাকে যদি আমরা একটা পিরামিডের সাথে তুলনা করি, তাহলে সবার নিচে এক্সপার্ট ওপিনিয়ন, ঠিক আছে, যে কোনো বিষয়ে মেডিসিন, সার্জারি অথবা গাইনি যে কোনো বিষয়ে একজন বিশেষজ্ঞ তার কোনো একটা অবজারভেশন, সেটা হচ্ছে রিসার্চের একদম লো লেভেলে থাকে। এরপরে আসে হচ্ছে কেস রিপোর্ট এবং কেস সিরিজ। কেস রিপোর্ট এরকম এটা ইউজুয়ালি খুবই আনইউজুয়াল। এখন একজন পেশেন্টের যদি একজন স্ট্রোক করলো, এটা একটা কেস রিপোর্ট, কিন্তু এটা পাবলিশ করার মতো বা জার্নালে পাবলিশ করার মতো কোনো বিষয় না। কিন্তু এটা যদি খুবই অ্যাটিপিক্যাল হয়, যেমন একটা 5 ইয়ার্সের বেবি, তার যদি স্ট্রোক হয়, এটা রিপোর্ট করার মতো একটা বিষয়, কারণ এটা খুবই আনইউজুয়াল। এরকম কেস রিপোর্ট, অনেকগুলো কেস রিপোর্ট মিলে কেস সিরিজ হয়। এরপর যে স্টাডিটা আসে সেটা হচ্ছে অবজারভেশনাল স্টাডি, সেটা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি, আর হচ্ছে কোহোর্ট স্টাডি। কোহোর্ট হচ্ছে এটা হচ্ছে আমরা অনেকগুলো পেশেন্টকে আমরা অনেক দিন ধরে ফলো করব, সেটা হচ্ছে কোহোর্ট স্টাডি। আর কেস কন্ট্রোল স্টাডি হচ্ছে যে আমরা ডিজিজ পেশেন্ট নিব এবং তার সাথে কিছু নর্মাল পার্সন নিব, এদের মধ্যে আমরা কম্পারিজন করব, এই জন্য এটাকে হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি। এরপরে আসে হচ্ছে নন র্যান্ডমাইজড ক্লিনিক্যাল ট্রায়াল। ঠিক আছে, ক্লিনিক্যাল ট্রায়াল কিন্তু নন র্যান্ডমাইজড, তার উপরে হচ্ছে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল, এবং এরপরে হচ্ছে সিস্টেম্যাটিক রিভিউ। তাহলে আমরা এই যে রিসার্চের যে পিরামিড, সেই পিরামিডে সবার উপরের দিকে দেখতে পাচ্ছি যে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল বা র্যান্ডমাইজড ক্লিনিক্যাল ট্রায়াল। অর্থাৎ এখান থেকে যে এভিডেন্স আমরা পাবো বা যে রেজাল্ট পাবো সেটা ডেফিনেটলি অথেন্টিক। সেটা পজিটিভ রেজাল্টও হতে পারে, সেটা নেগেটিভ রেজাল্টও হতে পারে, কিন্তু সেই রেজাল্টগুলো অথেন্টিক। পরের স্লাইডে আমরা যদি যাই, এখানে আরেকটু ডিফারেন্ট ওয়েতে দেখানো হয়েছে, যেমন কেস রিপোর্ট, কেস কন্ট্রোল, কোহোর্ট স্টাডি, এগুলো হচ্ছে অবজারভেশনাল রিসার্চ, অর্থাৎ এগুলো শুধু আমরা অবজার্ভ করি। ঠিক আছে, এগুলো আমরা কোনো কিছু ইন্টারভেনশন দেই না। রোগীকে কোনো ড্রাগ বা
কোনো প্রসিডিউর কোনো কিছু আমরা ইন্টারভেনশন দিই না, শুধুমাত্র হচ্ছে আমরা অবজার্ভ করি। এই জন্য এগুলোকে বলা হয় অবজারভেশনাল স্টাডি। আর এক্সপেরিমেন্টাল স্টাডির মধ্যে হচ্ছে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল আর কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডিজ, এটা মিক্সড থাকতে পারে। এবং স্টাডিজ অফ স্টাডিজ অর্থাৎ সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিস, অনেকগুলো কোহোর্ট স্টাডির উপরে একটা সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিস করা যায়। অনেকগুলো র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালকে নিয়ে একটা সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিস করা যায়। অনেকগুলো কেস কন্ট্রোল স্টাডি নিয়ে একটা সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিস করা যায়। তাহলে আমরা দেখতে পাই এই যে পিরামিড, রিসার্চের যে পিরামিড, সেখানে আমরা দেখতে পাই যে র্যান্ডমাইজ কন্ট্রোল স্টাডিজ গুলো সবচেয়ে উপরে অবস্থান করছে। যেটা আমি একটু আগেই বললাম যে নিচের যে স্টাডি গুলো আছে, কেস রিপোর্ট, কেস সিরিজ, এগুলোর যে এভিডেন্স আমরা পাই সেগুলো হচ্ছে লো এভিডেন্স, এবং যত উপরের দিকে যায় সেগুলো হচ্ছে আমাদেরকে অনেক অথেন্টিক এভিডেন্স প্রোভাইড করে। আচ্ছা, এরপর ক্লিনিক্যাল ট্রায়ালের অনেকগুলো ফেজ আসছে। যেমন আমি চাইলেই হচ্ছে যে কোনো একটা ড্রাগের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে, একেবারে যদি নিউ ড্রাগ হয়, আমি চাইলেই সেটা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে দিতে পারবো না। প্রথমেই হচ্ছে, যেমন আমি আপনাকে বলি একটা প্যারাসিটামলের কথা। প্যারাসিটামলের আত্মজীবনী যদি ধরি, প্যারাসিটামল আমরা এখন অহরহ ইউজ করি। প্যারাসিটামল প্রথমেই কিন্তু হিউম্যান ট্রায়ালে আসে নাই। প্রথমে সেটা প্রি ক্লিনিক্যাল ট্রায়াল, যেটাকে বলা হয় অ্যানিমাল মডেল, সেই অ্যানিমাল মডেলে প্যারাসিটামলকে টেস্ট করা হয়েছে। প্যারাসিটামল দেওয়ার পরে দেখা গেল, ফর এক্সাম্পল মাউসে প্যারাসিটামল দেওয়া হলো, দিয়ে দেখা গেল যে এটা সেফ কিনা। ঠিক আছে, যখন দেখা গেল যে মাউসে প্যারাসিটামল সেফ, তখন সেখানে যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থাকে, যদি এটা বাংলাদেশ হয় তাহলে ডিজিডিএ, যেটা হচ্ছে ডিরেক্টর জেনারেল, ডিরেক্টর অথবা আচ্ছা, যদি বাংলাদেশের ক্ষেত্রে এটা ডিজিডিএ হইতে পারে, এবং যদি ইউএসএ হয় সেটার ক্ষেত্রে সেটা ইউএসএফডিএ, সেটা অ্যাপ্রুভাল দেয়। এরপর ফেজ ওয়ান প্রি ক্লিনিক্যালে যদি সেটা মানে পাস করে আসে, তারপরে সেটা ফেজ ওয়ান ক্লিনিক্যাল ট্রায়ালে আসে। সেটা খুবই কম সংখ্যক পেশেন্টের দেখা হয়, এবং সেটা আস্তে আস্তে ডোজ বাড়ানো হয়। যেমন ফেজ ওয়ান যখন প্যারাসিটামল নিয়ে যদি ফেজ ওয়ান শুরু হয়েছিল, তখন হয়তো প্রথমে 50 মিলিগ্রাম প্যারাসিটামল দেওয়া হলো, দেখা গেল যে এটা সেফ। তারপরে 100 মিলিগ্রাম দেওয়া হলো, দেখা গেল সেটাও সেফ। এরপরে হয়তো 250 মিলিগ্রাম দেওয়া হলো, সেখানে দেখা গেল যে সেটাও সেফ। তারপরে 500 মিলিগ্রাম দেওয়া হলো, সেটাও সেফ। এবং এগুলো অ্যানালাইসিস করে দেখা গেল যে 500 মিলিগ্রাম যখন দেওয়া হয় তখন এটার এফিকেসিটা সবচেয়ে বেশি হয়। এভাবে ফেজ ওয়ান, অর্থাৎ একটা স্মল নাম্বার অফ পার্টিসিপেন্ট, সেখানে এটা ফাইন্ডিংস পাওয়া গেল। এখন একটা ব্রডার ফেজ টু তে যাওয়ার জন্য তখন আরেকটা লার্জ নাম্বার অফ পার্টিসিপেন্ট, ইউজুয়ালি 100, এটা নিয়ে বিভিন্ন রিসার্চাররা বিভিন্ন কথা বলেন। সো এভারেজ 80, 100, 200, 300 এরকম একটা পার্টিসিপেন্ট নিয়ে সেই আবার এফিকেসিটা দেখা হবে যে আগে যে স্মল নাম্বার অফ পার্টিসিপেন্টে এটা ইফেক্টিভ পাওয়া গিয়েছিল, এখন সেটা লার্জ নাম্বার অফ পার্টিসিপেন্টে ইফেক্টিভ কিনা। যদি সেটা ইফেক্টিভ হয়ে থাকে, তখন সেটা ফেজ থ্রি ক্লিনিক্যাল ট্রায়ালে যাবে। ফেজ থ্রি ক্লিনিক্যাল ট্রায়ালে সেখানে এরকম একটা হিউজ নাম্বার অফ পার্টিসিপেন্ট থাকবে,
যদি সেখানে যদি পজিটিভ রেজাল্ট পাওয়া যায়, তারপরে সেটা এফডিএ অ্যাপ্রুভাল অথবা যেই দেশে সেই ড্রাগটা বানাচ্ছে সেখানে যে অথরিটি আছে তারা সেটা অ্যাপ্রুভ করবে, এবং এরপর ফেজ ফোরে যেটা সেটা হচ্ছে এটা মার্কেটে চলে আসবে, এবং পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স, এবং মার্কেটে আসার পরেও সেটাকে সার্ভিলেন্সের আন্ডারে রাখতে হবে যে এটার কোনো অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে না, এটা কোনো ঠিকমতো কাজ করছে কিনা। তাহলে ক্লিনিক্যাল ট্রায়ালের এই সবগুলো ফেজ পার করে আসতে হবে। আমি এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিনিক্যাল ট্রায়াল ফেজ 1, 2, 3 এবং 4, যেগুলো অলরেডি আমি বলেছি যে ফেজ 1-এ আমরা খুব কম পার্টিসিপেন্ট নেই, এবং সেখানে হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডাইনামিক্স দেখি, এবং ডোজ রেসপন্স দেখি, এবং সাইড ইফেক্টস দেখি। ঠিক আছে, কত ডোজে সেটা বেস্ট ইফেক্টিভ, এই জিনিসটা আমরা দেখি। ফেজ 2-তে গিয়ে আমরা যেটা আর একটু ব্রডার লেভেলে দেখি, এবং ফেজ 3-তে গিয়ে আমরা আরো ব্রডার লেভেলে গিয়ে দেখি, এবং ফেজ 4-এ সেটা মার্কেটে আসে অ্যাপ্রুভাল নিয়ে। ঠিক একই জিনিস, তবে যে কোনো ক্লিনিক্যাল ট্রায়াল সেটা শুরু করার আগে কিছু এথিক্যাল বিষয় আছে, সেটা হচ্ছে এথিক্যাল কনসিডারেশন। প্রত্যেকটা রিসার্চ ইনস্টিটিউট সেখানে হচ্ছে এথিক্যাল রিভিউ কমিটি থাকে বা ইআরসি, তারপরে রিসার্চ রিভিউ কমিটি থাকে বা আরআরসি, অথবা ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড থাকে বা আইআরবি। সো এই অথরিটিগুলো কোনো একটা রিসার্চ কন্ডাক্ট করা যাবে কিনা, বা কন্ডাক্ট করলে সেটার ড্রব্যাক কি আছে, সেটার সোসাইটির জন্য সেটার ফল কি আছে, রেজাল্ট কি আছে, এই জিনিসগুলো তারা মনিটর করে, এবং তারপরে তারা সেই রিসার্চটা করার জন্য অ্যাপ্রুভ করে। সো আমি চাইলেই আমার কাছে আজকে মনে হলো যে আমি আজকে নতুন ড্রাগ আসছে, আমি এটা নিয়ে আমি ট্রায়াল করব, আমি ক্লিনিক্যাল ট্রায়াল করব, আমি পারবো না। আমাকে যে কোনো ইআরসি, আরআরসি এবং আইআরবি থেকে অ্যাপ্রুভাল নিয়ে তারপরে হচ্ছে আমাকে ক্লিনিক্যাল ট্রায়াল করতে হবে। সো এথিক্যাল কনসিডারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এথিক্যাল কনসিডারেশনের আরেকটা পার্ট হচ্ছে কনসেন্টিং, ইনফর্ম কনসেন্ট, অর্থাৎ আপনি যার উপরে ট্রায়াল করবেন তার কনসেন্ট থাকতে হবে। আপনি ডাক্তার, তাই বলে আপনি হচ্ছে আপনার ইচ্ছা মতো পেশেন্টকে ড্রাগ দিবেন, এটা কখনোই হতে পারে না। আপনাকে পেশেন্টকে ইনফর্ম করতে হবে যে এটা নতুন একটা ড্রাগ আসছে, এই ড্রাগটা আপনার উপরে কাজ করতেও পারে, কাজ নাও করতে পারে, এই ড্রাগের কারণে কিছু অ্যাডভার্স ইফেক্টও হতে পারে। সবকিছু জানার পরও আপনি এই ড্রাগটা নিতে ইচ্ছুক কিনা। যদি সে সবকিছু জানার পরে লিখিত কনসেন্ট দেয়, এটা পেশেন্ট দিতে পারে, পেশেন্ট যদি এলিজিবল হয় পেশেন্ট দিতে পারে, যদি পেশেন্ট আন্ডার 18 হয় তাহলে পেশেন্টের লিগ্যাল গার্ডিয়ান দিতে পারে, এবং সেখানে একজন অবজারভার থাকতে হবে যে ডক্টর পেশেন্টকে যে এই ড্রাগ সম্পর্কে বা এই ক্লিনিক্যাল ট্রায়াল সম্পর্কে ঠিকমতো বুঝিয়েছেন, এবং পেশেন্ট সেটা ঠিকমতো বুঝতে পেরেছে, পেশেন্ট অথবা পেশেন্টের গার্ডিয়ান, সেখানে একজন পর্যবেক্ষক থাকবে, অবজারভার থাকবে, যে ডক্টর ঠিকমতো পেশেন্টকে বুঝিয়েছে এ ব্যাপারে। ঠিক আছে, এবং এরপরে কনসেন্ট নেয়ার পরে তারপরে হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালে যাওয়া সম্ভব। তার আগে কিন্তু আমি ডাক্তার দেখে আমি ইচ্ছা হলেই একজন পেশেন্টের উপরে ক্লিনিক্যাল ট্রায়াল করতে পারি না। আচ্ছা, এরপরে হচ্ছে ব্লাইন্ডিং। আমরা প্রায় শুনে থাকি যে
ডাবল ব্লাইন্ড প্লাসিবো কন্ট্রোল র্যান্ডোমাইজড ক্লিনিক্যাল ট্রায়াল। আচ্ছা, যে কোনো ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে ব্লাইন্ডিংটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা ব্লাইন্ডিং না করি সেখানে কিন্তু বায়াসনেসের একটা হিউজ হিউজ অপরচুনিটি থাকে। যেমন আপনি প্লাজমা থেরাপি নিয়ে আপনি একটা ক্লিনিক্যাল ট্রায়াল, আমরা এখন একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলে চলে আসি। আপনি প্লাজমা থেরাপি নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল করছেন, ঠিক আছে? এখন আপনি যদি এই ক্লিনিক্যাল ট্রায়ালকে ব্লাইন্ড না করেন, সিঙ্গেল ব্লাইন্ড হচ্ছে যে শুধুমাত্র রোগী জানবে না যে সে কি পাচ্ছে, কিন্তু ডক্টর বা ফিজিশিয়ান বা ক্লিনিশিয়ান বা রিসার্চার সে জানবে যে সে ড্রাগ। ক্লিনিক্যাল ট্রায়ালে সাধারণত আমরা একটা বিষয় আমরা পরে আসছি, সেটা হচ্ছে প্লাসিবো, ঠিক আছে? এটা প্লাসিবো ছাড়া আসলে কিন্তু আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের যে ওয়েট এটা কিন্তু আমরা মেজার করতে পারবো না। এখন আমি আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পলে চলে আসি। যেমন একটা হসপিটালে 200টা করোনা পেশেন্ট আছে। এক নম্বর ওয়ার্ডে আছে 100টা করোনা পেশেন্ট এবং 2 নম্বর ওয়ার্ডে আছে 100টা করোনা পেশেন্ট। টোটাল 200টা করোনা পেশেন্ট আছে। আচ্ছা, 1 নম্বর ওয়ার্ডে যে পেশেন্ট আছে তাদেরকে তাদের সবাইকে আইভারমেকটিন এবং ডক্সিসাইক্লিন দেওয়া হলো। সাপোর্টিভ কেয়ার অন্যান্য সবকিছু দেওয়া হলো, সাথে আইভারমেকটিন এবং ডক্সিসাইক্লিন দেওয়া হলো। এবং 2 সপ্তাহ পর দেখা গেল যে এই 100 জন পেশেন্টের মধ্যে 80 জন সুস্থ হয়ে গিয়েছে একদম, 15 জন খুব ক্রিটিক্যাল অবস্থায় ছিল এবং 5 জন মারা গিয়েছে। অর্থাৎ মোটামুটি 95 জন সুস্থ হয়ে গিয়েছে, ঠিক আছে? যেমন 80 জনের খুব মাইল্ড সিমটম ছিল, আর 15 জন সিভিয়ার সিমটম ছিল কিন্তু তারা আইসিইউতে গিয়েও ব্যাক করেছে, এবং 5 জন মারা গিয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে আইভারমেকটিন 80% ইফেক্টিভ? এই 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 অংশটুকু থেকে কি আমরা বলতে পারি যে আইভারমেকটিন 80% ইফেক্টিভ? যেহেতু আমরা 1 নম্বর ওয়ার্ডে 100টা করোনা পেশেন্টকে আমরা অন্যান্য সাপোর্টিভ ট্রিটমেন্টের সাথে আমরা আইভারমেকটিন এবং ডক্সিসাইক্লিন দিয়েছি, এবং সেখানে 80 জন পেশেন্ট সুস্থ হয়েছে, ঠিক আছে? 80 টোটাল 95% পেশেন্ট সুস্থ হয়েছে। আমরা কি বলতে পারি যে আইভারমেকটিন 95% ক্ষেত্রে ইফেক্টিভ? আমরা কি বলতে পারি? হয়তো অনেকেই বলতে পারবে, অনেকেই হয়তো প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সামনে এসে হয়তো বলবে যে আমার ড্রাগ বা আমার ট্রায়াল 95% ইফেক্টিভ। প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সেটা ঢালাওভাবে প্রচার করবে। আমরা যখন নিউজগুলো দেখবো, আমরা ফেসবুকে বা অন্যান্য যে সামাজিক মাধ্যম আছে সেগুলোতে শেয়ার করবো, এভাবে সাধারণ জনগণ সেটা জানবে, সবাই হচ্ছে বাজারে গিয়ে আইভারমেকটিন এবং ডক্সিসাইক্লিন কিনবে, কিনে তারা খাওয়া শুরু করে ফেলবে। কিন্তু 2 নম্বর ওয়ার্ডে যে আরো 100 পেশেন্ট ছিল, ঠিক আছে, তাদেরকে কোনো আইভারমেকটিন এবং ডক্সিসাইক্লিন দেওয়া হয়নি। তাদেরকে নর্মাল যে এখন পর্যন্ত যেহেতু করোনার কোনো এক্সাক্ট ট্রিটমেন্ট নাই, তাদেরকে জাস্ট সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, তাদেরকে আইভারমেকটিন ডক্সিসাইক্লিন দেওয়া হয় নাই। এবং 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে দেখা গেল যে সেখানে 94 জন পেশেন্ট সুস্থ হয়ে গিয়েছে এবং 6 জন পেশেন্ট মারা গিয়েছে, ঠিক আছে? আচ্ছা, শুধু যদি আমরা 1 নম্বর ওয়ার্ডকে দেখি তাহলে হয়তো আমরা এরকম মনে হতে পারে যে হ্যাঁ, আইভারমেকটিন এবং ডক্সিসাইক্লিন তো 95% ইফেক্টিভ, কিন্তু পাশেই 2 নম্বর ওয়ার্ডে সেখানেও 100 জন করোনা রোগী ছিল, কিন্তু সেখানে আইভারমেকটিন এবং ডক্সিসাইক্লিন দেয়া হয় নাই, তারাও 94%। এখানে 1% আমাদের কাছে কম বেশি মনে হচ্ছে, কিন্তু আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করব তখন কিন্তু এই 1% কোনো ভ্যারি করে না। অর্থাৎ এইটা স্ট্যাটিস্টিক্যালি যদি আমরা অ্যানালাইসিস করি, আইভারমেকটিন এবং ডক্সিসাইক্লিন
আমি জাস্ট এটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল বলছি, ঠিক আছে, রিসার্চ ফাইন্ডিং বলছি না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। এটা নাপা বা অন্য অন্য যে কোনো ওষুধের ক্ষেত্রে হতে পারে। আমি নাপার ক্ষেত্রেই বলি যে 1 নম্বর ওয়ার্ডে 100টা পেশেন্টের মধ্যে আমরা নাপা দিয়েছি, আর 2 নম্বর ওয়ার্ডে 100টা করোনা পেশেন্টকে আমরা প্লাসিবো দিয়েছি, নাপার মতোই ট্যাবলেট, কিন্তু সেখানে অ্যাক্টিভ কোনো ইনগ্রেডিয়েন্ট নাই, সেখানে প্লাসিবো আছে, ঠিক আছে। তাহলে 1 নম্বর ওয়ার্ডে 95 জন সুস্থ হয়েছে, আর 2 নম্বর ওয়ার্ডে 94 জন সুস্থ হয়েছে। তাহলে কি আমরা বলতে পারি যে নাপা করোনা চিকিৎসায় ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট? আমরা কি বলতে পারি? কারণ যদি আমরা দুইটা গ্রুপ কম্পেয়ার করি, প্লাসিবো গ্রুপ এবং ট্রিটমেন্ট গ্রুপ কম্পেয়ার করি, সেখানে আমরা সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স কিন্তু পাচ্ছি না, ঠিক আছে। ঠিক একইভাবে যে কোনো ড্রাগ যদি আমরা ট্রায়াল করি, সেখানে অ্যাক্টিভ যে ড্রাগ সেটা আসলেই ইফেক্টিভ কিনা সেটার জন্য আমাদেরকে একটা কন্ট্রোল গ্রুপ রাখতে হবে, যেখানে হচ্ছে আমরা প্লাসিবো দিব, এবং সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে ব্লাইন্ডিংটা ইম্পর্টেন্ট। সিঙ্গেল ব্লাইন্ড, সিঙ্গেল ব্লাইন্ডটা হচ্ছে যে শুধুমাত্র ডক্টর জানবে বা ক্লিনিশিয়ান জানবে যে কাকে ড্রাগ দেয়া হচ্ছে, কাকে আইভারমেকটিন ডক্সাইক্লিন দেওয়া হচ্ছে এবং কাকে প্লাসিবো দেওয়া হচ্ছে, শুধু ডক্টর জানবে, পেশেন্ট জানবে না। ডাবল ব্লাইন্ডে হচ্ছে ডক্টর এবং পেশেন্ট কেউই জানবে না যে কে আইভারমেকটিন ডক্সাইক্লিন পাবে এবং কে প্লাসিবো পাবে। সিঙ্গেল ব্লাইন্ডে যেটা অসুবিধা সেটা হচ্ছে এখানে কিন্তু একটা বায়াসনেস থাকে। যেমন ডক্টর একজন পরিচিত রোগী বা একজন ডাক্তার রোগী আসলো, সে চিন্তা করলো যে আচ্ছা তো ডাক্তারের রোগী, আমি তাকে প্লাসিবো না দিয়ে তাকে আমি আইভারমেকটিন ডক্সাইক্লিন দেই, অথবা একজন মন্ত্রী মিনিস্টার অথবা একজন এমপি রোগী আসছে, আমি তাকে প্লাসিবো না দিয়ে আমি তাকে হচ্ছে ডক্সাইক্লিন আইভারমেকটিন দিই, অথবা একটা মাইল্ড কেস যার খুব বেশি সিমটম নাই তাকে হচ্ছে আমি আইভারমেকটিন ডক্সাইক্লিন দেই, তাহলে হচ্ছে আমার রেজাল্টটা হয়তো ভালো আসবে, যে সে সুস্থ হয়ে গিয়েছে। সিঙ্গেল ব্লাইন্ডের এটা হচ্ছে অসুবিধা, ঠিক আছে। এক্ষেত্রে যদি আমরা ডাবল ব্লাইন্ড করে দিই, যে ডক্টরও জানবে না যে কে প্লাসিবো পাচ্ছে এবং কে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট পাচ্ছে, সেক্ষেত্রে এই বায়াসনেসটা থাকে না, ঠিক আছে। যে তখন ডাবল ব্লাইন্ড যদি ক্লিনিক্যাল ট্রায়াল হয়, সেটার রেজাল্টটা আরো বেশি অথেন্টিক, ঠিক আছে। ডাবল ব্লাইন্ড করার পরেও এরপরেও যখন অ্যানালাইসিস করা হবে, সেখানেও কিন্তু একটা ফ্যাব্রিকেশন করার সুযোগ থাকে, যে নিজের ফেভারে অ্যানালাইসিস এনে পজিটিভ রেজাল্ট পাবলিশ করার একটা টেন্ডেন্সি থেকে থাকতে পারে। সেক্ষেত্রে এটাকে বলা হয় ট্রিপল ব্লাইন্ড, অর্থাৎ একজন থার্ড পার্টি, ঠিক আছে, সেই ডাটাগুলোকে অ্যানালাইসিস করে দেখবে যে আসলেই এই ড্রাগটা ইফেক্টিভ কিনা, প্লাসিবো গ্রুপ এবং ট্রিটমেন্ট গ্রুপ এই দুটার মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা। তাহলে একটা ক্লিনিক্যাল ট্রায়াল যদি আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী করতে চাই, তাহলে সেটাকে অ্যাটলিস্ট ডাবল ব্লাইন্ড করতে হবে, এবং সেখানে অবশ্যই কন্ট্রোল গ্রুপ থাকতে হবে, কন্ট্রোল গ্রুপে প্লাসিবো দিতে হবে। এখন সব ক্ষেত্রে কি আমরা প্লাসিবো দিতে পারবো কিনা? প্লাসিবো দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে আমাদেরকে এথিক্যাল হইতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দেই, যে একটা পেশেন্ট, ফর এক্সাম্পল হাইপারটেনশনের একটা নতুন ড্রাগ আসছে, ঠিক আছে। এই নতুন ড্রাগটা আমরা ট্রায়াল দিতে চাই, এআরবি আমরা সবাই জানি, এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, ঠিক আছে। তো একটা নতুন এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার ড্রাগ আসছে, ঠিক আছে। আগে থেকেই আমরা যেটা ইউজ করি লোসার্টান বা ভেলসার্টান, ঠিক আছে, এগুলো আমরা ইউজ করে আসছি। এখন একটা হাইপারটেনসিভ রোগী আসছে, ঠিক আছে, আমি নতুন ড্রাগটা ট্রায়াল করতে চাই, আমি কি তাকে ট্রায়াল করার জন্য তাকে প্লাসিবো দিতে পারবো কিনা? অবশ্যই না, কারণ এখানে অলরেডি একটা ট্রিটমেন্ট আছে, ঠিক আছে। লোসার্টান, ভ্যালসার্টান ট্রিটমেন্ট অলরেডি এখানে আছে, সেখানে কোনোভাবেই আমি তাকে ডিপ্রাইভ করতে পারবো না। আমি যদি তাকে প্লাসিবো দেই আমার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য, সেটা টোটালি আনএথিক্যাল। তাহলে প্লাসিবো আমরা কখন দিতে পারবো? যদি কোনো ডিজিজের ক্ষেত্রে,
যদি কোনো ডিজিজের ক্ষেত্রে কোনো ট্রিটমেন্টই না থাকে, ঠিক আছে, শুধুমাত্র তখনই আমরা প্লাসিবো দিতে পারবো। অর্থাৎ কম্পারিজনটা এরকম যে আমি একটা ড্রাগ দিচ্ছি, ঠিক আছে, আর সে যে এটা যেহেতু কোনো ট্রিটমেন্ট নাই, ঠিক আছে, সো সে ট্রিটমেন্ট না পেয়ে এমনিতেও তার একটা ব্যাড আউটকাম হতে পারে। এভাবে এটাকে জাস্টিফাই করা যাবে। যদি সেটার কোনো ট্রিটমেন্ট না থাকে, অনলি সেক্ষেত্রে আমরা তাকে প্লাসিবো দিতে পারবো, আদারওয়াইজ দিতে পারবো না। অথবা একটা ট্রিটমেন্ট আছে, ঠিক আছে, লোসার্টান পটাশিয়াম অথবা ভ্যালসার্টান, এটার দাম অনেক বেশি, একটা ট্যাবলেটের দাম 1000 টাকা, ঠিক আছে, প্রেসক্রাইব করা অন্য কোনো ড্রাগ নাই, হাইপারটেনশনে অন্য কোনো ড্রাগ নাই, শুধু লোসার্টান ভ্যালসার্টান আছে এবং এক একটা ট্যাবলেটের দাম 1000 টাকা। সাধারণ মানুষ এটা অ্যাফোর্ড করতে পারে না। এখন একটা নতুন ড্রাগ আসছে, এটার দাম একটা ট্যাবলেটের দাম 1 টাকা, ঠিক আছে, এটাও এআরবি গ্রুপে, কিন্তু এটার দাম কম, ঠিক আছে। তো ভ্যালসার্টান লোসার্টানের দাম বেশি প্রেসক্রাইব করার পরেও সাধারণ মানুষ সেটা অ্যাফোর্ড করতে পারে না, খেতে পারে না, ঠিক আছে, কিনতে পারে না। সেক্ষেত্রে আমি প্রেসক্রাইব করছি কিন্তু সে খাচ্ছে না, এই ক্ষেত্রে কিন্তু আমি তাকে প্লাসিবো দিয়ে, মানে তাকে প্লাসিবো কন্ট্রোল ট্রায়াল করতে পারি, কারণ সে তো কিনে খাচ্ছে না, ঠিক আছে, আমি প্রেসক্রাইব করলেও সে কিনে খাচ্ছে না, তাহলে আমি একটা গ্রুপকে নতুন ড্রাগ দিব আর একটা গ্রুপকে প্লাসিবো দিব। কিন্তু একটা এক্সিস্টিং যদি কোনো ট্রিটমেন্ট থাকে, তাহলে কোনোভাবেই আমি প্লাসিবো দিয়ে সেই রোগীকে ট্রিটমেন্ট থেকে ডিপ্রাইভ করতে পারবো না। আচ্ছা, এরপর র্যান্ডোমাইজেশন অলরেডি বলে ফেলেছি যে নন র্যান্ডোমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল আছে, যেমন অলরেডি বাংলাদেশে অনেকে বা সারা বিশ্বে অনেকেই বিভিন্ন ড্রাগ নিয়ে ট্রায়াল করেছেন, সেটা হচ্ছে নন র্যান্ডোমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল। সো সেই ট্রায়ালের বেসিসে, সেই ট্রায়ালের রেজাল্টকে দিয়ে আমরা কোনো একটা ড্রাগ ইফেক্টিভ কিনা সেটা আমরা বলতে পারি না। যেটা আমি এক্সাম্পল দিয়ে বললাম যে 1 নম্বর ওয়ার্ডে প্যারাসিটামল বা অন্য কোনো ওষুধ খেয়ে 95 জন সুস্থ হয়ে গেল, তার মানে আমি বলতে পারবো না যে এই ড্রাগটা 95% ইফেক্টিভ। আমাকে একটা কন্ট্রোল গ্রুপ নিয়ে সেখানে দেখতে হবে যে প্লাসিবো নিয়ে সেখানে কত পার্সেন্ট সুস্থ হয়েছে এবং কত পার্সেন্ট মারা গিয়েছে, কন্ট্রোল করার পরে তারপরে আমি বলতে পারবো। সো নন র্যান্ডোমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল হয়তো বা কাজ করতে পারে, সেটা আমাদেরকে র্যান্ডোমাইজ প্লাসিবো কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে জাস্টিফাই করতে হবে। এই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, মানে সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে, যদি আমরা কেউ ক্লিনিক্যাল ট্রায়াল করতে চাই, তাহলে ডাবল ব্লাইন্ড, অর্থাৎ পেশেন্টও জানবে না সে কি পাচ্ছে, ডাক্তারও জানবে না সে কি দিচ্ছে, প্লাসিবো কন্ট্রোল র্যান্ডোমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল। এখন কেউ যদি রেমডেসিভির অথবা ফ্যাভিপিরাভির এটার উপরে যদি কেউ ক্লিনিক্যাল ট্রায়াল করতে চায়, যেহেতু এই দুইটা ড্রাগের কথা, অথবা প্লাজমা থেরাপি নিয়ে যদি কেউ ক্লিনিক্যাল ট্রায়াল করতে চায়, তাহলে আইডিয়াল নিয়ম হচ্ছে তাকে একটা প্রোটোকল রেডি করতে হবে, রিসার্চ প্রোটোকল, যেখানে তার সে কি করতে চায়, তার অবজেক্টিভ কি, ব্যাকগ্রাউন্ড কি, তার মেথড গুলো কি হবে, তার এক্সপেক্টেড রেজাল্ট কি, ডিসকাশন, এগুলো নিয়ে সে একটা প্রোটোকল রেডি করে সেটা সে ইআরসি এথিক্যাল রিভিউ কমিটি বা রিসার্চ রিভিউ কমিটি অথবা ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড সেখানে সাবমিট করবে। সাবমিট করার পরে তারা সেটা দেখবে, দেখে যদি তাদের মনে হয় যে না, এই ক্লিনিক্যাল ট্রায়াল করলে হয়তো দেশের বা সমাজের উপকার হবে, তা এই ক্লিনিক্যাল ট্রায়ালটা করা যায়, তারা অ্যাপ্রুভ করার পরে তারপরে সেটা ক্লিনিক্যাল ট্রায়ালটা শুরু করা যাবে। এবং এরপরে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হওয়ার পরে এটার জন্য অবশ্যই হিউজ ফান্ডিং লাগে, ঠিক আছে, ব্যক্তি পর্যায়ে এই ক্লিনিক্যাল ট্রায়ালগুলো সম্ভব না, এটা ইনস্টিটিউটকে অনেক হিউজ ফান্ডিং দিতে হয়। এরপরে আমরা যদি পেশেন্টের কাছে আসি, পেশেন্টকে আমাদেরকে ইনফর্ম করতে হবে যে আমরা এরকম একটা ক্লিনিক্যাল ট্রায়াল করছি, ক্লিনিক্যাল ট্রায়ালে আপনি রেমডেসিভিরও পেতে পারেন অথবা প্লাসিবো পেতে পারেন। এই আপনার যে করোনা হয়েছে, এই করোনার সাপোর্টিভ কেয়ার তো আপনি পাচ্ছেনই, কিন্তু এটার ইফেক্টিভ ট্রিটমেন্ট কিন্তু এখন পর্যন্ত নেই, ঠিক আছে। তো আমরা চেষ্টা করছি যে কোন ড্রাগ কাজ করে বা কোন ড্রাগ কাজ করে না, এটা নিয়ে আমরা গবেষণা করছি
তো আমাদের এখানে দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে যারা রেমডেসিভির পাবে, একটা হচ্ছে প্লাসিবো পাবে, যেখানে আহ, কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকবে না। কিন্তু কে প্লাসিবো পাবে এবং কে রেমডেসিভির পাবে সেটা আমিও জানি না, সেটা আপনিও জানবেন না। আপনি কি এই ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণ করতে রাজি আছেন কিনা? যদি সে রাজি থাকে তাহলে সে হচ্ছে কনসেন্ট দিবে, ঠিক সম্মতি দিবে। সম্মতি দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা র্যান্ডমাইজের মাধ্যমে তার কপালে, অর্থাৎ লটারি করার মতো, তার কপালে যদি প্লাসিবো ওঠে সে প্লাসিবো পাবে, তার কপালে যদি রেমডেসিভির ওঠে সে রেমডেসিভির পাবে। এভাবে র্যান্ডমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল করে এরপরে অ্যানালাইসিস করে যদি দেখা যায় যে 1 নম্বর ওয়ার্ডে যাদেরকে রেমডেসিভির দেওয়া হয়েছিল তাদের মধ্যে তাদের মধ্যে 95 জন সুস্থ হয়ে গিয়েছে, 5 জন মারা গিয়েছে। এবং 2 নম্বর ওয়ার্ডে যাদেরকে প্লাসিবো দেওয়া হয়েছিল সেখানে 60 জন সুস্থ হয়েছে এবং 40 জন মারা গিয়েছে। এই যে একটা ডিফারেন্স, আমরা নেকেড আইতেই এই ডিফারেন্সটা দেখতে পাচ্ছি। স্ট্যাটিস্টিক্যালি ডেফিনেটলি আমরা এটাকে সিগনিফিকেন্ট পাবো। তাহলে এরকম যদি আমরা একটা ডিফারেন্স পাই, ডাবল ব্লাইন্ড প্লাসিবো কন্ট্রোলড র্যান্ডমাইজড ক্লিনিক্যাল ট্রায়াল করার পরে তারপরে আমরা বলতে পারবো এই ড্রাগটা ইফেক্টিভ। শুধুমাত্র নন র্যান্ডমাইজড একটা একটা গ্রুপ অফ পেশেন্টের উপরে আমি একটা ট্রায়াল দিলাম, এখানে আবার সিলেকশন বায়াসও থাকতে পারে। আমি শুধুমাত্র যারা যে সমস্ত রোগী একটু কম মাইল্ড সিমটম, ইয়াং এজ, ঠিক আছে, যাদের কোনো কোমরবিডিটি নাই, যাদের হাইপারটেনশন, ডায়াবেটিস, প্রিভিয়াস স্ট্রোক সহ এগুলো নাই, তাদেরকে সিলেক্ট করে আমি রেমডেসিভির দিলাম, ঠিক আছে। তাহলে তো আমার আউটকাম অবশ্যই ভালো আসবে। কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে যে র্যান্ডমাইজড হতে হবে এটা, ঠিক আছে। আমি ইচ্ছা করে আমি চুজ করতে পারবো না কে রেমডেসিভির পাবে, কে প্লাসিবো পাবে। প্লাজমা থেরাপির ক্ষেত্রে কে প্লাজমা থেরাপি পাবে এবং অথবা কে প্লাসিবো পাবে, এটা আমি চুজ করতে পারবো না, এটা অবশ্যই র্যান্ডমাইজড হইতে হবে। তাহলেই সে এরকম একটা ক্লিনিক্যাল ট্রায়াল করার পরে সে যেই রেজাল্টটা আসবে সেটা আমাদের জন্য এভিডেন্স হবে, এবং সেই এভিডেন্স সেটা যদি পজিটিভ হয়, সেটা যদি সিগনিফিকেন্ট রেজাল্ট পাই, তখন আমরা এটা গাইডলাইনে আনতে পারবো, ঠিক আছে। আমি যে কোনো ড্রাগের ক্ষেত্রে আমরা যে ড্রাগগুলো ইউজ করছি এখন পর্যন্ত সবগুলো কিন্তু এই ফ্লোটা ফলো করে আসছে। প্রথমে সেটা অ্যানিমাল মডেলে ট্রাই করা হয়, সেখানে যদি দেখা যায় যে সেটা সেফ, তারপরে ফেজ 1 ক্লিনিক্যাল ট্রায়ালে আসে। ফেজ 1 ক্লিনিক্যাল ট্রায়ালে সেখানে দেখা হয় যে এটা প্রি ক্লিনিক্যাল অ্যানিমাল মডেলে সেফ হওয়ার পরে দেখা হয় যে হিউম্যান বডিতে এটা সেফ কিনা, ঠিক আছে, এবং সেফ কতটুকু ডোজে সেফ। স্টার্টিং একদম লোয়ার ডোজ থেকে স্টার্ট করে তারপরে একটু একটু করে বাড়াতে 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 অপটিমাম একটা ডোজে গিয়ে দেখা হয় যে কোন ডোজে এটা সবচেয়ে ভালো কাজ করে। যেমন যে নাপার ক্ষেত্রে আমি বললাম, প্যারাসিটামলের ক্ষেত্রে, যে ফর এক্সাম্পল আমি এক্সাক্ট জানি না, আমি হাইপোথেটিক্যাল এক্সাম্পল বলছি, যখন শুরু হলো ফেজ 1 ক্লিনিক্যাল ট্রায়াল নাপার, হয়তো বা 50 মিলিগ্রাম থেকে শুরু হলো, এরপরে 100, এরপরে 200, এরপরে 400, এরপরে 500 গিয়ে দেখা গেল যে এই ডোজে হচ্ছে সবচেয়ে ভালো কাজ করছে। ফেজ 1টা শেষ হলো, এরপরে ফেজ 2তে গেল, এরপরে ফেজ 3তে গেল, সবগুলো ধাপ শেষ করে এরপরে সেটা মার্কেটে আসলো। আচ্ছা, এই প্রত্যেকটা ধাপে, অর্থাৎ একটা ড্রাগ অ্যানিমাল মডেলে সেটা ইফেক্টিভ বা পাস হওয়ার পরে সেটা ফেজ 1-এ আসার আগে সেখানে মানে অথরিটির কিন্তু অ্যাপ্রুভাল লাগে, ঠিক আছে। যেমন যদি এটা ইউএসএ কোনো একটা ড্রাগ ডিসকভার করে তাহলে এফডিএ এর অ্যাপ্রুভাল লাগবে। এখন একটা ড্রাগ, খুবই নিউ ড্রাগ, ঠিক আছে, সেটা অ্যানিমাল মডেল মাত্র শেষ হয়েছে, হিউম্যান মডেলে মাত্র প্রবেশ করেছে, এবং এফডিএ হিউম্যান মডেলে ট্রায়াল শুরু করার জন্য, ফেজ 1 ট্রায়াল শুরু করার জন্য সেটাকে অ্যাপ্রুভ করেছে। এবং আমরা কি করলাম, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া ফেজ 1 এর জন্য যে অ্যাপ্রুভ করেছে এটা না বলে আমরা রিপোর্ট করে ফেললাম যে
এফডিএ এই ড্রাগটাকে অ্যাপ্রুভ করেছে, কিন্তু ফেজ 1 এর জন্য যে অ্যাপ্রুভ করেছে এই জিনিসটা আর প্রিন্ট অথবা ইলেকট্রনিক মিডিয়াতে আসলো না। ঠিক আছে? এরপর নীতি নির্ধারক, সাধারণ মানুষ আমরা সবাই মিলে সেই নিউজগুলোকে শেয়ার করলাম, এগুলো ভাইরাল হয়ে গেল। ঠিক আছে? কিন্তু সেটা ছিল কিন্তু ফেজ 1 এর জন্য। অনেকগুলো ধাপ পার হয়ে এরপরে কিন্তু সেটা মার্কেটে আসার কথা ছিল, কিন্তু আমরা আগে সেটাকে ভাইরাল করে ফেললাম। যাই হোক, ক্লিনিক্যাল ট্রায়াল সম্পর্কে আসলে অনেক কিছু বলার আছে। আমার মনে হয় যে একটা সিরিজ ক্লাস নেওয়া সম্ভব। এত ভাস্ট একটা বিষয় এবং এখানে এত কিছু ইনভলভ আছে। এথিক্যাল এত 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 এথিক্যাল বিষয় এখানে ইনভলভ আছে যে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে এগুলো সবগুলো কভার করা সম্ভব না। তারপরেও আমি যেহেতু আমাদের কনটেক্সটে যে প্রবলেমগুলো আমরা ফেস করছি সেগুলোর প্রেক্ষিতে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আমার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করার চেষ্টা করলাম। কাজেই আমরা এখন থেকে কোনো একটা নিউজ আমরা যদি দেখি যে এই ড্রাগটা কাজ করছে, আমরা প্রথমে দেখব যে যে ট্রায়ালটা দেয়া হয়েছে এটা কি র্যান্ডমাইজ ট্রায়াল ছিল না নন র্যান্ডমাইজ ট্রায়াল ছিল, এই ট্রায়ালটা কি প্লাসিবো কন্ট্রোল ছিল নাকি ছিল না, এই ট্রায়ালটা কি ব্লাইন্ডেড ছিল নাকি ছিল না। যদি এগুলো সবগুলো ঠিক থাকে, রেজাল্ট গুলো যদি সিগনিফিকেন্ট থাকে, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ একটা ইফেক্টিভ, আমি তখন শেয়ার করব। আমি একটা নিউজ পেলাম, সাথে সাথে শেয়ার করে ফেললাম, একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে, একজন চিকিৎসক হিসেবে, একজন গবেষক হিসেবে অথবা একজন সচেতন নাগরিক হিসেবে আমরা যেন এগুলো না করি। এগুলোর অনেকগুলো ব্যাড ইফেক্ট আছে, সেটা আপনারা সবাই জানেন। সো এখন থেকে আমরা যে কোনো নিউজ, শুধুমাত্র ক্লিনিক্যাল ট্রায়াল না, যে কোনো নিউজ আমাদের হোম পেজে যদি আসে সেটা আমরা ক্রস চেক করব। যেমন একটা নিউজ আসলো যে এই ড্রাগটা ইফেক্টিভ, আমি আমার একটা ফ্রেন্ড শেয়ার করলো, আমার উচিত আমি গিয়ে গুগলে আগে সার্চ করব যে এরকম কিছু আছে কি। আমি যেটা প্র্যাকটিক্যালি আমি নিজে প্র্যাকটিস করি, এরকম কিছু একটা ডাউটফুল কিছু আসলেই আমি গিয়ে গুগলকে জিজ্ঞেস করি যে এরকম কিছু আছে কিনা। পরে যখন দেখি যে না আসলে এরকম কিছু একটা আছে, শেয়ার করলে কারো উপকার হবে, তখন শেয়ার করি। আর যদি দেখি যে না এটা স্টিল ডাউটফুল, তখন সেটা আর শেয়ার করি না। ঠিক আছে? ক্লিনিক্যাল ট্রায়াল সম্পর্কে আরো অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে। যদি কেউ রিসার্চ মেথোডোলজি, রিসার্চ ডিজাইন, ক্লিনিক্যাল ট্রায়াল ডিজাইন, এই বিষয়গুলো নিয়ে যদি কেউ মনে করেন যে আমাদের আরো ক্লাস নেয়ার প্রয়োজন আছে, বা আরো কেউ যদি শিখতে আগ্রহী হন, তাহলে অ্যাক্সেস মেডিকেল গ্রুপ বা তাদের অ্যাডমিন অথবা মডারেটর যারা আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার ব্যস্ততার মধ্যেও চেষ্টা করব আমার যতটুকু থিওরিটিক্যাল নলেজ আছে, যতটুকু এক্সপিরিয়েন্স আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানতে পারেন, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকের এই ক্লাসটা ধৈর্য সহকারে শোনার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও অ্যাক্সিস মেডিকেল স্কুলকে আমাকে এই ক্লাস নেওয়ার জন্য ইনভাইট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের যত্ন নেবেন, আপনার প্রিয়জন, পরিবার সবাইকে সতর্ক করবেন, সবার যত্ন নেবেন। আশা করি আমরা এই বিপদ থেকে কাটিয়ে উঠতে পারবো। একটা সুন্দর সুস্থ পৃথিবীর প্রত্যাশায় আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব।